নির্বাচন ঠেকাতে সবশেষ অ্যাকশনে যাচ্ছে ভারত। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যুদ্ধের ডাক দিল ভারত। যে কোনো মুহূর্তে বাংলাদেশে কিয়ামত ঘটাতে পারে ভারতের সেনাবাহিনী। 2008 সালের পর এই প্রথম দেশে এমন একটি সরকার ক্ষমতা আসতে যাচ্ছে যারা প্রকৃত অর্থে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। 12 ফেব্রুয়ারির ভোটাভুটির পর দেশের নেতৃত্বে আসতে চলেছে নতুন মুখ। ভারত চুপচাপ, নির্বাচন আর দুদিন পর, কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের দিকে তাকিয়ে নেই ভারত। মাত্র একদিন পার হলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে ভোটের মাঠে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ আর বিভিন্ন ধরনের হিসাব নিকাশ। 12 তারিখে নির্বাচন নয়, সুনামি হবে। শেখ হাসিনার খেলা শুরু। শেষ মুহূর্তে ফেসে গেলেন ডক্টর ইউনূস ও নাহিদ ইসলাম। দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভোটের মাঠে না থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক ভূমিকার জন্য কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারে নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। থাকলে তা কিন্তু ঠেকানো যায় না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে 666 কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে এটাকে বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগের 80% ভোটই পাবে বিএনপি, 15% জামায়াত। নিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেন আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। এখন পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আরও নিশ্চিত করতে কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে বাংলাদেশের সেনাবাহিনী আরও কার্যকর ভূমিকা রাখে নাই, সক্রিয় ভূমিকা রাখে নাই। এ নিয়ে যখন সিভিলিয়ানদের মধ্যে, মানে আমাদের মতো অসামরিক বেসামরিক মানুষজনের মধ্যে নানা জল্পনা আছে, রাজনৈতিক অনিশ্চয়তার মুখে, অন্তর্বর্তীকালীন সরকারের নানা ব্যর্থতার মুখে কেনই বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জরুরি অবস্থা জারি করে ফেলেন নাই, এমন সব আলোচনা, জল্পনা, প্রত্যাশার মধ্যে সেনাবাহিনী বিষয়টাকে কেমন করে দেখেন, সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ যে কর্মকর্তারা আছেন তারা কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেন তা বুঝতে সম্ভবত একটা বড় ধরনের সূত্র পাওয়া গেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য উইককে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের দেওয়া একটা সাক্ষাৎকারের মাধ্যমে। ফজলে এলাহি আকবর শুধুমাত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেই, মানে একজন সাবেক সেনা কর্মকর্তা বলেই একজন তাৎপর্যপূর্ণ ব্যক্তি তাই নয়, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে কিনা ওয়াকারুজ্জামান 5ই আগস্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক আয়োজন করতে এবং কিভাবে সেনাবাহিনী আর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সেতু তৈরি হবে সে বিষয়ে আলোচনা করতে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি হিসাবে ডেকে নিয়ে এসেছিলেন তার সেনা ভবনে। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তিনি বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং 4 আগস্ট দিবাগত রাতে 5ই আগস্ট হয়ে গেছে তখন ক্যালেন্ডারে, এমন একটা সময়েই সেনাপ্রধান তাকে এই অনুরোধ করেন যে তিনি যাতে সকাল সকাল সেনাপ্রধানের বাসভবনে পৌঁছে যান এবং তারপর তার আয়োজনে দুপুর 1টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাপ্রধান বৈঠকে বসেন, যেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনাটা শুরু হয়। এখন এই ফজলে এলাহি আকবর সরাসরি বলছেন যে বাংলাদেশে তিনি বরাবর রাজনৈতিক ব্যক্তিবর্গকে বলে এসেছেন যে মিছিল মিটিং করে কিচ্ছু হয় না। যখন বাংলাদেশে সেনাবাহিনী বলে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে এবং আমরা আর এই সরকারের সাথে নাই, তখনই বাংলাদেশে শুধুমাত্র সরকার বা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায়। এবং তিনি মনে করিয়েছেন যে একদিকে যেমন এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার ওয়াকারুজ্জামানের গড়ে দেওয়া, ঠিক তেমনিভাবেই হাসিনা সরকার, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল ওই কারণেই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী তখন এই অবস্থান নিয়েছিল যে যথেষ্ট হয়েছে, আর শেখ হাসিনা সরকারের নির্দেশ তারা মানবেন না কিংবা শেখ হাসিনা সরকারের সাথে আর তারা নাই। কাজেই এই সরকার যে এখন চলছে সেটা তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরই সরকার। কাজেই এই যে সিভিলিয়ান মানুষ আমরা ভাবতে থাকি যে কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ন্ত্রণ নিচ্ছেন না, কেন তিনি তার এক ধরনের নিয়ন্ত্রণ আরও বেশি মাত্রায় প্রতিষ্ঠা করছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করতে আরও প্রকাশ্যে ভূমিকা রাখছেন না, এরও উত্তর পাওয়া যায় মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের উত্তরে। তিনি এই দ্য উইকের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেছেন যে এই মুহূর্তে
আসলে একটা নির্বাচনের দিকে যাওয়া ছাড়া সেনাবাহিনীরও আর কোনো উপায় নাই, সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর গড়ে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ মনে রাখতে হবে যে সেনাবাহিনী বছরের পর বছর, মাসের পর মাস এমনভাবে রাজপথে মোতায়েন থাকতে পারে না। কাজেই রাজপথে মোতায়েন থাকা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে আনতে এখন একটা নির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়েছে। এই ট্রানজিশনটার প্রয়োজন, যার মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে এখন সেনাবাহিনীই রাজপথে, এখন সেনাবাহিনীই নিয়ন্ত্রণে, এবং এই নির্বাচনের মাধ্যমে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। কিন্তু সাবেক এই সেনা কর্মকর্তা এটাও মনে করিয়েছেন যে সেনাবাহিনীকে অরাজনৈতিক মনে করা হলেও বাংলাদেশে এর একটা এমন রাজনৈতিক ইতিহাস আছে যে যে কোনো ক্রাইসিসে, মানে যে কোনো জটিল পরিস্থিতিতে, সংকটকালে, সহিংসতার আশঙ্কার মধ্যে বারবারই সেনাবাহিনী কোনো ভূমিকা রাখবে সেটা মনে করা হয়। দেখেন, এখন যখন নির্বাচন আসছে, নির্বাচনটা হলে কি হবে, কি ধরনের সরকার গঠিত হবে, সত্যি কি মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা, মানে অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতা ছেড়ে দিয়ে যাবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে না বিএনপি ক্ষমতায় আসবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা বড় ধরনের পরিবর্তন আসবে, নাকি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি মিলে একটা সরকার গঠিত হবে। এই প্রশ্নগুলো নিয়ে যখন নানা রকম শঙ্কা আছে, তারপর নির্বাচনের দিন যদি পরিস্থিতি ভীষণ সহিংস হয়ে ওঠে তখন কি হবে, এগুলো নিয়ে যখন প্রশ্ন আছে, তখন ক্যান্টনমেন্টে আলোচনাটা কি, তখন সামরিক বাহিনীর ভেতরে কি জল্পনা চলছে, সেনাবাহিনীর কর্মকর্তারা বিষয়টাকে কিভাবে দেখছেন। সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর পরিষ্কারভাবেই বলেছেন, রাজনৈতিক নেতারা যদি ব্যর্থ হন, এই নির্বাচনে ফলাফলে যদি রাজনৈতিক নেতারা সত্যিকারের পরিবর্তন আনতে না পারেন, মানে নির্বাচন যদি ভেস্তে যায়, তাহলে সামরিক বাহিনী এসে আবার জনগণের পাশে দাঁড়াবে। তো বাংলাদেশে তিনি বলেছেন ঐতিহাসিকভাবেই সেটা ঘটেছে। বাংলাদেশের ইতিহাস বিবেচনা করলে দেখবেন এই যে জনগণের পাশে এসে দাঁড়ানো, মানে সিপাহী জনতার বিপ্লব হয়ে যাওয়া, সিপাহী জনতার ঐক্য হয়ে যাওয়া, এমনিতে যদি আপনি তাত্ত্বিক ভাষায় সেটাকে ব্যাখ্যা করেন, সেটা আসলে সামরিক বাহিনীর কু, সেটা সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ, এবং সেই সামরিক বাহিনী তার মানে ওয়াকারুজ্জামানের বাহিনীও এখন প্রস্তুত আছে, সেনাবাহিনী প্রস্তুত আছে নির্বাচন ভেস্তে গেলে, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে, রাজনৈতিক নেতৃত্ব যথাযথভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলে সেনাবাহিনী নাকি আবার জনগণের পাশে দাঁড়াবে, মানে সেনাবাহিনী ক্ষমতা নেবে। পরিষ্কারভাবে এই সাবেক সেনা কর্মকর্তা বুঝিয়ে বলেছেন ভারতীয় এই সংবাদ মাধ্যমকে যে বাংলাদেশের জনগণের সঙ্গে সেনাবাহিনীর একটা ট্রাস্ট আর ইমোশনাল কানেকশন, একটা বিশ্বাস এবং আবেগের সম্পর্ক আছে। কারণ মানুষ মনে করে সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের নয়, মানে রাজনৈতিক নয়, এটা একটা অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক সংগঠন, কিন্তু সবসময় এর কাছে প্রত্যাশা করে যে রাজনীতির সংকটের মধ্যে এসে এই প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং মেজর জেনারেল আকবর মনে করিয়েছেন যে 2024-এর আগস্টে সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি গ্রহণ করেছে, এবং তিনি এটা মনে করাচ্ছেন, সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে আমার, তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আমার, যে এই নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সে সরকারকে বিরাজনীতিকরণ করতে হবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে। মানে সেনা কর্মকর্তা নিজেই স্বীকার করছেন যে যদিও বা সেনাবাহিনীকে অ্যাপলিটিক্যাল ভাবা হয়, কিন্তু সেনাবাহিনী বাংলাদেশে সবসময় রাজনৈতিক ভূমিকা পালন করেছে, কিন্তু এই মিলিটারি অফিসার আবার নিজে বলছেন যে মিলিটারির প্রত্যাশা হচ্ছে যে যে রাজনৈতিক সরকার বাংলাদেশে ক্ষমতা নেবে তারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে, বিচার বিভাগ সহ, পুলিশ সহ সকল প্রতিষ্ঠানকে বিরাজনীতিকরণকে তার সবচেয়ে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করে বাংলাদেশে দায়িত্ব পালন করবে এবং
না হলেই সেনাবাহিনী আবার এসে জনগণের পাশে দাঁড়াবে, কারণ এই সাবেক সেনা কর্মকর্তা বলছেন যে তারা মনে করেন যে তরুণরা অধৈর্য হয়ে উঠেছেন, বাংলাদেশের তরুণরা পরিবর্তন চান, বাংলাদেশের তরুণরা বিরাজনীতিকরণ চান। তো এখন বাংলাদেশের তরুণরা বিরাজনীতিকরণ চান নাকি 2007 সালের 1/11 সরকার থেকেই আমরা যেটা দেখছি যে আসলে যখনই সেনাবাহিনীর কর্তৃত্বে সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার, মানে এই ইউনূস সরকারের মতো বা সেনাবাহিনী সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা 1/11 সরকারটা যেমন ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, এরা বারবার এই বিরাজনীতিকরণের কথা বলেন। তারা বাংলাদেশের সকল মানে প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে রাজনীতির কারণে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে বলেন এরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে। এমনিতে শুনলে ব্যাপারটাকে মনে হবে খুবই ন্যায়সঙ্গত দাবি, মানে এটা তো আপনার আমারও দাবি যে কেন রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, কিন্তু সেনাবাহিনী যেই প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি রাজনীতির ঊর্ধ্বে থাকার কথা, বাংলাদেশে এই সাবেক বর্তমান সেনা কর্মকর্তারা পুরো মিলিটারি এস্টাবলিশমেন্ট বিশ্বাস করেন যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংকটে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, রেখেছেন, আগামীতেও রাখবেন, বর্তমানেও রাখছেন। এই পরিস্থিতিতে মানে এই সাক্ষাৎকারটি পড়লে তারপর যখন মনে করবেন যে এখন বাংলাদেশে 12 তারিখ যখন নির্বাচনটি আসছে তখন বাংলাদেশে 1 লক্ষ সেনা সদস্য দায়িত্বে মোতায়েন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইতিহাসে 1 লক্ষ সেনা সদস্যের বিমান বাহিনী এবং নৌবাহিনীরও কয়েক হাজার করে সদস্য আছেন, কিন্তু 1 লক্ষ সেনা সদস্য বাংলাদেশে কোনো নির্বাচন পরিচালনার জন্য মোতায়েন হয়েছেন এই রেকর্ড বাংলাদেশে কখনো নাই, মানে এটা সর্বাধিক সংখ্যক মোতায়েনের ঘটনা। এবার বাংলাদেশ সেনাবাহিনীর দাবি ছিল যে তাদেরকে এমন ক্ষমতা নির্বাচন কমিশন দিক যে তারা যে কোনো অভিযোগের খবর পেলেই সরাসরি ভোট কেন্দ্রে ঢুকে যেতে পারবে, তাদের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেটের কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। শেষ পর্যন্ত সেই অনুমতিটা তারা এখনো পান নাই বটে, কিন্তু সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে তারা ভোট কেন্দ্রের একদম আঙিনা পর্যন্ত এবার দায়িত্ব পালন করবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বক্তব্য রাখছেন এবং রেখে বলছেন ভোট কেন্দ্র এবং ভোট বাক্স দখলের যে কোনো প্রচেষ্টা তারা সর্বাধিক গুরুত্বের সঙ্গে মোকাবেলা করবেন। এবং অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার সেনাবাহিনীর বিষয়ে কি জানি রিল ইনকিলাব মঞ্চ থেকে প্রকাশ হয়ে গেছে বলে এক মোবাইল জার্নালিজম ভিত্তিক সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমস অফিসে সেনা সদস্যদের পাঠিয়ে 21 জন সাংবাদিককে এক রাতে তুলে নিয়ে এসেছিলেন সেনাবাহিনীর ক্যাম্পে। এই পুরো পরিস্থিতিটা যদি ভাবেন তাহলে বুঝতে বাকি থাকে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের আগে মনে করাতে চেয়েছেন যে তারাই ক্ষমতায় আছেন, মানে পুরো মডেলটাই প্রকৃতপক্ষেই পাকিস্তানের মডেলে পরিণত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, যারা নিজেরাই রাজনৈতিক পক্ষ তৈরি করছে। মনে রাখবেন 5ই আগস্ট জামায়াতে ইসলামীর আমির, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এরা সেনা সদরে এসে বাংলাদেশের প্রধানতম নেতায় পরিণত হলেন। মনে রাখবেন বাংলাদেশে এই ছাত্র নেতারা যে মন্ত্রী পরিষদে ঢুকবেন, পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করবেন, এই পুরো প্রক্রিয়াটাই 5ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা থেকে ঠিক হয়েছে। কাজেই ঠিক পাকিস্তান মডেলেই সেনাবাহিনী সম্ভবত এই পথেই হাঁটছে বাংলাদেশে, যে যখন যেমন সরকার তারা চাইবে তারা বসাবে, যখন যেমন নির্বাচন তারা চাইবে তারা সেটা করাবে, এবং যখন সেই নির্বাচনে নির্বাচিত প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।